বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সপ্তম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বইয়ের পৃষ্ঠা 110 পৃষ্ঠার সমাধান করব। আজকের সমাধানে যা যা করতে হবে সেগুলো আগে পড়ে নিতে হবে। চলো আজকের সমাধানে কি কি লিখতে হবে সেটা হচ্ছে, এখানে প্রশ্নটা 9 পৃষ্ঠায় করা হয়েছে, উত্তরটা লিখতে হবে 10 পৃষ্ঠায়। এখানে দেখো, উপরের ছবিতে বাংলাদেশের অনেকগুলো নদীর নাম দেখতে পাচ্ছ। জাদুকাটা, কর্ণফুলী, কুশিয়ারা, সোমেশ্বরী, দুধকুমার, ভুবনেশ্বর, আন্দারমানে। কি চমৎকার সব নাম, তাই না? ছবির নদীগুলোর মধ্যে কোন কোন নদীর নাম তুমি আগেই শুনেছ? তোমার বন্ধুদের সাথে আলাপ করে দেখো তো কেউ কয়টা নদীর নাম আগে থেকেই জানতো। এখানে একটা জানতো কিনা এটা প্রশ্ন করা হয়েছে এখানে। হ্যাঁ, তো তোমাদের কি জানো, তোমরা কি জানো বাংলাদেশের কয়েক বছর আগে একটা দারুণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে? সে সিদ্ধান্তটা জানতে হবে। এখানে তোমাদের যে কঠিন প্রশ্ন সেটা হচ্ছে দারুণ সিদ্ধান্ত কি সেটা সম্পর্কে তোমাদের জানতে হবে। এই যে এখানে একটা সিদ্ধান্ত বলা হয়েছে। তো এখন দারুণ সিদ্ধান্ত তোমরা অন্য চ্যানেলে নাও পেতে পারো, যেহেতু এটা সৃজনশীল উত্তর দিতে হবে, কারণ এটা খুবই কঠিন প্রশ্ন। তারপর অনুযায়ী নদীতে জীবন্ত সত্তার মর্যাদা দেওয়া হয়েছে। এর মানে মানুষ বা অন্যান্য প্রাণীর যেমন মৌলিক অধিকার আছে তেমনি নদীরও আছে। কেউ কোনো মানুষের ক্ষতি করলে যেমন আদালতে বিচার হয়, নদীর ক্ষতি করলেও তাই হবে। একটু ভেবে দেখো তো, তোমার নদীর এভাবে জীবন্ত প্রাণীর সঙ্গে তুলনা করার কারণ কি হতে পারে? তোমাদের দলের অন্যান্যদের সঙ্গে আলাপ করে নিচে তোমার চিন্তা লিখে রাখো। তো আমরা আমাদের যে চিন্তাগুলো সেগুলো লিখতে হবে, এবং আমরা যেই নদীগুলো চিনতাম বা যেই নদীগুলো পরিচিত সেগুলো আমাদের এখানে লিখতে হবে। এর আগে আমরা এখানে কিছু 9 পৃষ্ঠায় কিছু নদীর নাম, এই যে দেখো নদীর নাম লেখা আছে, এবং 8 পৃষ্ঠায় একটা মানচিত্র, বাংলাদেশের মানচিত্র দেওয়া আছে। তো মানচিত্রে তোমরা নদী থেকে নদীর নামগুলো ভালোভাবে দেখে নিবা। এখন আমরা সমাধান লিখব। এই 10 পৃষ্ঠার সমাধানে আমরা প্রথমে এখানে দেখো কয়েকটি বড় নদীর নাম লিখেছি। এই নদীগুলো আমাদের সবারই পরিচিত: মেঘনা, যমুনা, পদ্মা, ব্রহ্মপুত্র, তিস্তা নদী, সুরমা নদী, কপোতাক্ষ নদ, কর্ণফুলী নদ, মধুমতি নদী এবং বুড়িগঙ্গা নদী। এই নদীগুলো অবশ্যই তোমাদের চিনতে হবে। এটি দেশের অর্থনীতিতে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বড় বড় শিপ, মাল নিয়ে বড় বড় নৌকা, লঞ্চ চলতে পারে এই নদীগুলো দিয়ে। তো চলো আমরা এই নদীগুলো একটু দেখে তারপরে সমাধানে চলে যাচ্ছি। এই হলো বাংলাদেশের মানচিত্র। তো বাংলাদেশের মানচিত্রে তোমাদেরকে আমরা এখন প্রথমে সবচেয়ে বড় এই প্রশস্ত পদ্মা নদীটা দেখাবো। যেখানে নামগুলো ইংলিশে দেওয়া আছে নদীতে। এই হচ্ছে পদ্মা নদী হয়ে আইসা পদ্মা নদীটা, যমুনা আর পদ্মা মিলিয়ে আবার পদ্মা হয়েছে। পদ্মাটা এই চাঁদপুর মোহনায় এসে মিশে, মেঘনা পদ্মা একসাথে মিশে এই সাগরে চলে আসছে, বঙ্গোপসাগরে। আর মেঘনা নদীটা হচ্ছে যে এই দেখো সোনারগাঁও থেকে বালুয়াকান্দি মাঝখানে যেই নদীটা সেটা হচ্ছে পদ্মা নদী। হ্যাঁ, এইটা হচ্ছে মেঘনা নদী, সরি, এটা হচ্ছে মেঘনা নদী আর পদ্মা নদী। আর এখানে যমুনা নদী হচ্ছে, যমুনা নদীটা এখন দেখাবো। বাংলাদেশের এই যে বগুড়া, দেখো এই বগুড়ার পাশে এই নদীটা হচ্ছে যে যমুনা নদী। এই যে এই ব্রহ্মপুত্র নদীটা, হ্যাঁ, আর এটা হচ্ছে যমুনা নদী। আর ব্রহ্মপুত্র এখানে যে এই আসাম থেকে এসেছে। আর এখানে দেখো এই যমুনা নদী আসছে মূলত তিস্তা নদী হয়ে এসে, এই যে তিস্তা নদী, এই নামটা ভাসতেছে না, এই যে তিস্তা রিভার্স, এই যে নাম মাঝখানে ভেসেছে। এই হচ্ছে বড় কয়েকটি নদী, তোমাদেরকেই শুধু দেখাবো আমরা এখন। আর চলো সুরমা নদীটা একটু দেখে আসি। সুরমা নদীটা কোথায়? সুরমা নদীটা মূলত সিলেটে। এই যে দেখো, এই যে সুরমা নদীর নাম ভেসে উঠেছে। তো এখন আমরা জমিন করে ছোটো করলে দেখো নদীটা কোথায় পড়ে, অর্থাৎ সিলেট থেকে এসেছে নদীটা, ভারত থেকে এসে সিলেটে ঢুকেছে। এখন দেখো কর্ণফুলী নদী দেখাবো আমাদের চট্টগ্রামে, যে কর্ণফুলী নদী সাগরে এসেছে, এটা হচ্ছে কর্ণফুলী নদী। হ্যাঁ, রাঙামাটি লেক থেকে যেখানে কাপ্তাই এখানে বাঁধিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই নদীগুলো দেখে নাও তোমরা। এই হচ্ছে যমুনা নদী। যমুনা নদী হচ্ছে যে দেখো কোন দিক থেকে নেমেছে, এটা ফুলবাড়ি থেকে মাঝখানে, এটা মূলত ভারত থেকে বাংলাদেশের মাঝখানে এই যমুনা নদীটা। আর ব্রহ্মপুত্র ভারত থেকে এসেছে
মায়ানমার থেকে তিস্তা, আর এদিকে দেখো এই ব্রহ্মপুত্র, আসাম থেকে এবং তিস্তা নদী হয়ে ব্রহ্মপুত্র মিলিত হয়েছে। এই হচ্ছে আমরা নদীগুলো দেখলাম। এখন আমরা ব্যারেজগুলো দেখব, ব্যারেজ প্রকল্প দেখব। এখন যেই সমাধানটা আমাদের লিখতে হবে সেটা হচ্ছে এই যে নিচের যে সমাধান, সেটা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কয়েক বছর আগে একটা দারুণ সিদ্ধান্ত নেওয়া প্রসঙ্গে। তো কী সিদ্ধান্ত নিয়েছিল সেটা আমাদের জানতে হবে। এটা একেবারে সৃজনশীল। এই উত্তরটা তোমরা অন্যান্য চ্যানেলে নাও পেতে পারো, এই উত্তরটা তোমরা জেনে নাও। সেটা হচ্ছে তিস্তা সেচ প্রকল্প হলো বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প। এই প্রকল্পটি নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলার 5,40,000 মানুষের হেক্টর জমিতে সেচ দেওয়ার সুবিধা প্রদান করে। এটা হচ্ছে আমাদের একটি তারপর এর কাজ শুরু হয় 1980 সালে এবং শেষ হয় 1990 সালে। তিস্তা নদীতে বাংলাদেশের অংশে একটি বহুমুখী ব্যারেজ নির্মাণের জন্য চীন যে তৎপরতা হয়েছে সেটি আটকে আছে ভারতের জন্য, ভারতের আপত্তির কারণে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত প্রকল্পটির ব্যাপারে আবারও আগ্রহ প্রকাশ করেছেন। ভারতের আপত্তির কারণে তিস্তা বহুমুখী ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হয়নি। এখানে না শব্দটা বাস্তবায়ন করা যায়নি। আসলে ব্যারেজ প্রকল্পের বাস্তবায়ন করা, এখানে দেখো ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হয়নি এই ভারতের আপত্তির কারণে। এখন এই ব্যারেজ কি? ব্যারেজ হচ্ছে বাস নদীর বিভিন্ন নদীর আশেপাশে বাঁধ বা নদীতে বাঁধ দেওয়া এবং ছোট নদীর উপশাখাগুলোতেও বাঁধ দেওয়া নদীর। হ্যাঁ, এই ব্যারেজ হচ্ছে বাঁধ, নদীকে বাঁধ দেওয়া আর কি। তো চলো আমরা এই যে প্রকল্পটি কেন করতে হবে এবং প্রকল্পটি আমরা দেখে আসি। চলো, এখানে তিস্তা নদীতে বহুমুখী ব্যারেজ প্রকল্প কেন করতে হয়েছিল যেটা কোনো এটা বাস্তবায়ন বিভিন্ন ধরনের ব্যারেজ প্রকল্প অর্থাৎ ছোট ছোট বাঁধ নির্মাণ করতে চেয়েছিল কেন তিস্তাতে, সেটা আমরা তোমাদের কাছে বুঝিয়ে দেব। আর এটার সুযোগ সুবিধা কি, মানুষ কীভাবে উপকার হয় সেটাই তোমাদেরকে জানতে হবে। চলো আমরা প্রথমে এখানে তিস্তা নদীতে চলে যাচ্ছি। এই যে জলপাইগুড়ি, এখানে জলপাইগুড়ি দেখো, এই হচ্ছে তিস্তা নদী। আমরা একটু উপরে যদি যাই দেখতে পাবো এখানে একটা এই জঙ্গলিমহল এলাকায় এই যে এখানে একটা তিস্তা বাঁধ আছে, এই যে গাজলডোবা বাঁধ। তো এই বাঁধের কারণে দেখো এখানে ভারতে পানি, আর এখানে বাংলাদেশের যে অংশটা নেমে আসছে নদী, তিস্তা নদী, এখানে কোনো পানি নেই। যার কারণে শীত মৌসুমে পানি না থাকার কারণে এখানে এই সেচ দিয়ে জমি চাষ করা যায় না, বা পানি না আসার কারণে আশেপাশের যে জমিগুলো শুকিয়ে যায়। হ্যাঁ, তো যাতে বাংলাদেশের মানুষরা, এই যে এখানে দেখো বাংলাদেশ, এটা হচ্ছে এই জলপাইগুড়ির পরে এখানে দেখো এই যে ডিমলা, এটা তো বাংলাদেশের অংশ। এই যে দেখো এটা হচ্ছে বাংলাদেশের অংশ। এই যে এখানে নদীটা, এখানে দেখো নদীগুলো শুকিয়ে যায় যখন শীত মৌসুমে। যে তিস্তা রিভার্স একদম শুকনা, কারণ এখানে যখন শীত মৌসুমে পানি আটকে রাখে ভারত, এই কারণে নদীগুলো শুকিয়ে যায়। যার কারণে এখানে বাঁধ নির্মাণ করে পানি ধরে রাখে বিভিন্ন ছোট ছোট বাঁধ নির্মাণ করে, অর্থাৎ ব্যারেজ নির্মাণ করে এখানে সেচ প্রকল্প বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ সরকার চেয়েছিল, যাতে এখানে আশেপাশে বাংলাদেশের এই যে নদীর আশেপাশে, তিস্তা নদীর আশেপাশে যে জমিগুলো আছে এগুলো যাতে চাষ করতে পারে মানুষ। এই কারণে তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করার জন্য গত বছর সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তো এখন তো সরকার নেই, পালিয়ে গেছে।